অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম দুজন বিশেষজ্ঞের সাথে এবং কথা বলছিলাম ই লার্নিং নিয়ে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান, প্রেসিডেন্ট ম্যাকমিডন এডুকেশন যুক্তরাষ্ট্র, এবং রয়েছেন আসিফ ইকবাল, প্রতিষ্ঠাতা এসিক্স। আচ্ছা, এবারে জানতে চাইবো যে মানে ই লার্নিংটা আর কি ক্ষেত্রে কাজে লাগে, যেমন আপনি বলেন ই কমার্স, তারপরে ই মেডিসিন, তারপরে রয়েছে আপনার ই এগ্রিকালচার, তো এই ব্যাপারগুলোতে কীভাবে কাজে লাগবে বা কীভাবে কাছাকাছি যেতে পারবে? আচ্ছা, ই লার্নিং হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু, হার্ট আর কি একদম ওটা। তো ই লার্নিং এর মাধ্যমে আপনাকে ই এগ্রিকালচার, যেখানে মনে করুন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা মনে করুন একটা কীটনাশক নিয়ে ওরা আপনার ইভেন মোবাইল ফোনের মাধ্যমে ভিজুয়ালি পিকচার দিয়ে দেখতে পারে কী ধরনের অসুবিধা আছে বা একটা পোকা মাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য। আবার এখানে অডিও, কণ্ঠস্বর শুনতে পারবে কিভাবে কি জিনিস করা যায়, ওই এগ্রিকালচার। তারপরে এই মেডিসিন, যেখানে আপনার আমার মনে আছে ঢাকা মেডিকেল কলেজে একবার আমি একটা সেমিনার করেছিলাম এর উপরে। ওরা টেলিমেডিসিনে খুব ইন্টারেস্টেড, নতুন নতুন জার্নাল বেরোচ্ছে সারা বিশ্বে এই মেডিসিনের মাধ্যমে। আপনার নার্সিং মেডিসিন, এরা নতুন নতুন পদ্ধতিতে জানতে পারবে যে মেডিকেল ফিল্ডে কী কী ইনোভেশন হচ্ছে। তারপর আপনার ই কমার্সে ই লার্নিং ইউজ করা যাবে, কীভাবে এই ইন্টারন্যাশনাল বিজনেসকে ইমপ্রুভ করা যায় এই নিয়ে প্রশিক্ষণ নিতে পারে। তেমনি আপনার ই গভর্নেন্স, তারপরে সব ধরনের ইগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে ই লার্নিং। আচ্ছা, এবং ই লার্নিং করতে হলে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু একটা আমার মডেল। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে মানুষ জানতে হলে জানানোর মানুষ লাগবে, যারা জানাবে কি ওয়েতে জানানোর জন্য একটা আমরা মডেল করেছি। কারণ এই মডেলটা যেটা আমি দেখাচ্ছি, এটা আমরা সারা বিশ্বে প্রায় 5 বছর স্টাডি করে দেখেছি কোন কোন জিনিস ব্যবহার করতে হবে। যেমন আমাদের প্যাডাগজি, শিক্ষা বিষয়ক টেকনোলজি হচ্ছে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইন্টারফেস ডিজাইন মনে করুন, এটা দেখা যাবে যে আপনি কিভাবে কম্পিউটার বা মোবাইল ফোনে কিভাবে জিনিস দিচ্ছেন, কারণ তো জায়গা তো বেশি নেই, অল্পের মাধ্যমে কিভাবে আপনার মেসেজটা পাঠাবেন। তারপরে আপনার ইভ্যালুয়েশন, এই যে আপনি এই শিক্ষা এই প্রশিক্ষণের মাধ্যমে শেখাচ্ছেন কিভাবে আপনি যে স্টুডেন্টরা লেখাপড়া করছে এবং তারা যে শিখছে এটা প্রমাণ করবেন কিভাবে এক্সামের মাধ্যমে। তেমনি ম্যানেজমেন্ট, কারণ আপনার অনেক ধরনের ক্লাসরুমে আপনি নোটবুক নিয়ে আসেন, কিন্তু ই লার্নিং এ আপনার এই যে আপনার রিসোর্সেসগুলো আপনার বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে আপনার ম্যানেজ করতে হবে। তারপর আপনি মনে করেন রিসোর্স সাপোর্ট আছে, যেখানে আপনার টেকনিক্যাল সাপোর্ট দরকার আছে 24/7, মানে 24 ঘন্টা হয়তো আপনাকে দরকার হতে পারে। এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এথিক্যাল জিনিস আছে, মনে করেন এখন বাংলাদেশে 11:30 বাজছে হয়তো, অত 15-12টা আমি ঠিক জানতে যাচ্ছি না। আমেরিকাতে হবে আপনার রাত 1-1:45 হতে পারে, তাই না? তো এর মধ্যে যদি আপনি একটা ডিসকাশন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে, তাহলে এখানে যে একজন ঘুমিয়ে আছে আরেকজন হয়তো সজাগ আছে। তো এই জন্য এথিক্যালি আপনাকে খুব কনসার্ন থাকতে হবে। তারপরে আপনার ইনস্টিটিউশনাল বলছি, যেটা আপনার যে আপনার সনাতনী পদ্ধতিতে আপনার যে লেখাপড়া হচ্ছে, ছেলেরা ক্লাসে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, প্যারেন্টসটা খুব খুশি হয়ে যাবে ক্লাসে যাচ্ছে। কিন্তু ই লার্নিং এ তো আপনার ক্লাসে না গিয়ে আপনি খেলার একটু ফাঁকে আপনি একটু কম্পিউটার বা মোবাইল ফোনে জিনিসটা শিখে নিতে পারছেন বা একটা টেস্ট নিয়ে নিতে পারছেন। তো আমাদের প্যারেন্টসদেরকে, স্টেক হোল্ডারকে, জাতিকে আমাদের সম্পূর্ণভাবে অ্যাওয়ার হতে হবে যে ই লার্নিং এর মাধ্যমে লেখাপড়াটার ফ্লেক্সিবিলিটি অন্যরকম। এই জন্য আমার বইটার নাম হচ্ছে ফ্লেক্সিবল লার্নিং ইন অ্যান ইনফরমেশন সোসাইটি। আমরা এখন ইনফরমেশন সোসাইটিতে আছি, তো আমাদের লার্নিংটা ফ্লেক্সিবল হবে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের সমন্বয়ে আমাদের ই লার্নিং করতে হবে। তো এটা যদি যে দেশে যাবে ওই দেশের ক্ষেত্রে নিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের এলিমেন্টসগুলো একটু চেঞ্জ হবে আমাদের খাপখাওয়ানোর জন্য। সেক্ষেত্রে মানে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করতে হলে টিচারদেরকেও সেইভাবে করে দিতে হবে। সেক্ষেত্রে আসলে পুরো ই লার্নিংটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমরা 2 ধরনের টার্গেট কনজিউমার গ্রুপকে আমরা দেখছি। ব্যবসা মানে পুরো জিনিসটাকে আমরা একটা বিজনেস মডেলের মধ্যে দিয়ে দাঁড় করাচ্ছি, এবং সেখানে বিজনেস টু বিজনেস একটা ই লার্নিং এর একটা ফেসেটস আছে, আরেকটা হচ্ছে বিজনেস টু কনজিউমার একটা ফেসেট আছে। যখন আমি বিজনেস টু বিজনেস বলছি, তার মানে হচ্ছে ই লার্নিংটা আমি ট্রেন অফ দ্য ট্রেনার্স বা ট্রেন অফ দ্য টিচার্স করতে হবে। মিনিং টিচার্সদেরকে তৈরি করতে হবে যে উনি কিভাবে ই লার্নিংটাকে অ্যাডপ্ট করেন। এখন যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র প্যাডাগজি বা
আমরা যেটাকে বলি পড়াশোনা, সো লেখাপড়া বা পড়াশোনার জায়গাটায় টিচার কনসেন্ট্রেটেড, বাট যখন ই লার্নিং হবে তখন কিন্তু আরো ওয়াইডার ফেসেস যোগ হবে। একটা এক্সাম্পল দিই, ধরেন ক্লাসে আমি এখন কথা বলছি সম্রাট বাবর সম্বন্ধে, কিন্তু দেখা যাবে যে ছেলেটা গুগল করে সম্রাট বাবর সম্বন্ধে অনেক বেশি জেনে ফেলছে যেটা টিচার হয়তো জানে না। সো ফলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিচার্সগুলোকে ওইভাবে তৈরি করতে হবে এবং তাদেরকে এই ফ্যাসিলিটেটগুলো করতে হবে। সো সেটার জন্য ই লার্নিং এবং ই ট্রেনিং এর একটা ব্যবস্থা আছে। আর স্টুডেন্টদের মধ্যে যেমন ধরেন এখন ইন্টারন্যাশনালি ইনস্ট্রাকশনাল ডিজাইন নামে একটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে প্যাডাগজির মেজর পার্ট। আমাদের এখানে BEd নামে বি এডুকেশন বা ব্যাচেলর অফ এডুকেশন নামে একটা কোর্স ছিল। এই কোর্সটা অনেক বেশি আউটডেটেড হয়ে গেছে। এখন এই আউটডেটেড কোর্সটাকে আপনার ইনস্ট্রাকশনাল ডিজাইন দিয়ে হয়তো রিপ্লেস করতে হবে বা এন্টায়ার প্যাডাগজি দিয়ে রিডিজাইন করতে হবে। এখন ওই জায়গাটায় আপনি ধরেন আমাদের দরকার হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইনার্স, এখন সেই জন্য হয়তো আপনি একটা কোর্স অফার করলেন বা ই লার্নিং এর একটা কোর্স অফার করলেন, সেটা আবার ডাইরেক্ট কনজিউমার বা স্টুডেন্টদের জন্য বা টিচার্স যারা এই এডিশনাল জিনিসটা নিতে চাচ্ছে বা ট্রেনার যারা এডিশনাল জিনিসটা নিতে চাচ্ছে তাদের জন্য প্রযোজ্য হবে। ফলে এটা বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কনজিউমার হবে। যেমন ধরেন এখন বাংলাদেশের একটা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড কিংবা সিটি ব্যাংক এনে এরা ই লার্নিং অ্যাডপ্ট করে অলরেডি লোকজনকে ট্রেনিং দিচ্ছে, বাট বাংলাদেশের একটা ব্যাংক এখনো পর্যন্ত সেই ফ্যাসিলিটিস গুলোকে এখনো অ্যাক্সেস করতে পারেনি। আমরা সেই ফ্যাসিলিটিটা করে দিব সো দ্যাট তাদের সমস্ত লোকজন এখানে কাজ করতে পারে। আর একটা ছোট্ট এক্সাম্পল দিব, সেটা হচ্ছে পুলিশের। ধরেন বাংলাদেশের 480টা থানার পুলিশের ওসিকে যদি আমরা একসাথে ট্রেনিং দিই, তাহলে আপনি নিজে চিন্তা করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হবে। কিন্তু এদের তো ট্রেনিংটা দরকার। এখন এই ট্রেনিংটা যদি পুলিশ একাডেমি যদি আমাদেরকে বলে যে আমরা এই ট্রেনিংটা দিতে চাই, আমরা তাদেরকে তাদেরই কন্টেন্ট ই লার্নিং ম্যাটেরিয়াল করে দিব, যাতে করে তারা ওই 480টা থানায় বসে এই ট্রেনিংটা নিতে পারেন, সেটার এই যে ইভ্যালুয়েশনটা করতে পারেন। আমরা ম্যানেজমেন্টটা এনশিওর করে দেবো, ইন্টারফেস ডিজাইনটা করে দিব, টেকনোলজিটা কি হবে সেটা বলে দিব, প্যাডাগজিটা ঠিক করে দিব ওনাদের কন্টেন্ট নিয়ে, এখানে ইনস্ট্রাকশনাল ডিজাইন করে দিব, রিসোর্স সাপোর্টগুলো এনশিওর করবো, এথিক্যালি আমাদেরকে কি কি জিনিসপত্র ট্যাকেল করতে হবে সেটা দেখবো, ইনস্টিটিউশনাল জিনিসপত্রগুলো দেখবেন। দ্যাটস হাউ উই উইল ডু ইট। সো ইট উইল বিকাম মাচ মোর এনাবলিং এন্ড কস্ট এফেক্টিভ অ্যাজ ওয়েল। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই এন্টায়ার ই লার্নিংটা ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ কনভেনশনাল এডুকেশন। এটাকে কনভেনশনাল এডুকেশন থেকে আরো কম টাকায় যদি আমরা দিতে না পারি, তাহলে ওই নেটটাকে আমরা ধরতে পারি। এটা বড় জরুরি কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে, যেটা হচ্ছে যে এমন বড় কোনো ইনিশিয়েটিভ নিতে গেলে যে কিছু প্রবলেম কিন্তু থাকে, অবস্টাকলস থাকে। যেমন আমাদের সব জায়গায় কিন্তু আমাদের মানে ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে, সেখানে আপনার কম্পিউটার অ্যাক্সেস বলেন বা সব ধরনের সুবিধা তো কিন্তু নেই সব জায়গায়। তো সেক্ষেত্রে এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে ইলেকট্রিসিটিটা কেন লাগবে। সাপোজ আমাদের একটা ধারণা হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ইলেকট্রিসিটি লাগবে। আমরা যদি দেখি ইলেকট্রিসিটি একটা বড় প্রবলেম, এই মডেলটা এখানেই মানে ডক্টর বদরুলের এই মডেলটা এখানেই সার্থকতা। সেটা হচ্ছে সাপোজ আমরা যদি বলি যে ইন্টারফেস ডিজাইনে বা টেকনোলজিতে আমরা যদি দেখি যে ইলেকট্রিসিটি ইজ এ মেজর প্রবলেম, হয়তো আমি তখন এমন একটা ব্যবস্থা করব যেটা হচ্ছে CD-ROM। আমি হয়তো ব্যবস্থা করব যে মেজর পোর্শনটা মোবাইল কন্টেন্টে যাবে। আমি হয়তো এমন একটা ব্যবস্থা করব যে টেলিভিশন কন্টেন্টে যাবে। সে যদি টেলিভিশন ব্যাটারি দিয়ে দেখতে পারে তাহলে সে দেখবে, আর যদি সে টেলিভিশন ব্যাটারি দিয়ে দেখতে না পারে, দেয়ার ইজ এ সাবস্টিটিউট, সেকেন্ড এন্ড থার্ড সাবস্টিটিউট হুইচ ইজ অ্যাভেলেবল, যেটা হচ্ছে মোবাইল, অথবা আমি তাকে অন্য আরেকটা অডিও ভিজুয়াল ইন্টারফেস তাকে পাঠিয়ে দেবো, যে আমি একটা সিডিতে তাকে অডিও ভিজুয়াল ইন্টারফেসটা পাঠিয়ে দেবো। সো দিস ইজ বিদ্যুৎ একটা সমস্যা বলে এটা হবে না। অবস্টেকলস গুলোকে ওভারকাম করার জন্য দিস মডেল ইজ ভেরি ভেরি এফেক্টিভ। এবং এটা শুধু আমাদের দেশে না, ডক্টর বদরুল উনি একজন বিশ্ববিখ্যাত ই লার্নিং বিশেষজ্ঞ। ওনার এই মডেলটা বিভিন্ন দেশে মানে আপনার সৌদি আরব থেকে শুরু করে মানে মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার ডিফারেন্ট কান্ট্রিজে এটা অ্যাডপ্ট করা হচ্ছে। সো আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারবো না। ইটস ভেরি ফ্লেক্সিবল ইন টার্মস অফ মানে লোকাল কনটেক্সটটাকে মধ্যখানে রেখে পুরো জিনিসটাকে যেহেতু দেখা হয়, সেজন্য লোকালি যে পিকুলারিটিস গুলো আছে সেগুলো চলে আসবে।
যেমন মোবাইল স্পিডের কথা বলি আমরা, তো মোবাইল স্পিড যদি না থাকে, একটা সময় তো মোবাইল স্পিড আসবে, তখন আমরা মোবাইল ইউজ করবো, ছিল না এটা, এখন চলে আসছে, আর সামনে আরো আসবে। আর যদি ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে না চাই, there are other methods through which we can go. আরেকটা ব্যাপার শেষ হচ্ছে, আমরা যারা শহর কেন্দ্রিক আমাদের জীবনযাপন, তারা কিন্তু জানতে পারছে অনেক কিছু তাড়াতাড়ি, কিন্তু যারা মফস্বল বা গ্রামে, তারাও যদি এই ইরানি আয়াতে আসতে চায়, তাদের জন্য কি? অ্যাকচুয়ালি এটা খুব ভালো বলেছিস এবং ভেরি ট্রু। আমাদের ইচ্ছে হচ্ছে বাংলাদেশের সব অপময় জনসাধারণ এটা উপভোগ করুক, যেমন ঢাকা কেন্দ্রিক হবে না, এটা হচ্ছে বিশ্ব কেন্দ্রিক। মানে আপনি সে একদম মফস্বলে বসে বিশ্বমানের জিনিস যেভাবে পাচ্ছেন, ঢাকায় বসে আপনি তাই পাবেন। তো ইলেকট্রিসিটি নিয়ে যে একটা অজুহাত, এটা কোনো অজুহাত নেই। মিস্টার এনআই খান আমাদের প্রায় বলেছেন এই ব্যাপারে যে শুনুন, যে ইলেকট্রিসিটি প্রবলেম হলে একটা কম্পিউটার তো আপনি চার্জ করে 2-2.5 ঘন্টা কিন্তু থাকেই, আপনি একটু প্ল্যান করতে হবে নিজেকে। আর ইলার্নিং এ কিন্তু আপনাকে ইন্ডিপেন্ডেন্ট লার্নার হতে হবে, যেহেতু আপনার সামনে শিক্ষক নেই, আপনি নিজেকে পড়ে নিতে হবে, নিজেকে ডিসিপ্লিন করতে হবে, তো আপনার জীবনটা ওইভাবে খাপ খেয়ে নিতে হবে। আসিফ ইকবাল যে বললেন যে আপনার ক্ষেত্র অনুযায়ী, আপনার অ্যাভেলেবল রিসোর্স অনুযায়ী আমরা এটা করব। তো কন্টেন্ট যে সাবজেক্টটা পড়াবে, ওই সাবজেক্টের কোন পার্টটা টেলিভিশন ভালো হবে, তখন আমরা অল্টারনেটিভ পারবো, অল্টারনেটিভ ওদেরকে সিনেমায় দেবো নাকি টেলিভিশন দেবো, আমরা বিভিন্ন অপশন রাখবো। এবং আমরা যখন মাল্টাই অপশনাল আপনার অপরচুনিটিস থাকবে, তারপরে এই চ্যানেল বন্ধ হয়ে ওই চ্যানেল চালু থাকবে, এটাকে আমরা ব্লেন্ডেড লার্নিং। কোনো অজুহাত নেই, একটা অজুহাত আছে, সেটা হচ্ছে যে আপনি করতে চাচ্ছেন কিনা। আপনি যদি করতে চান, আমাদের দেশের শিক্ষার্থীরা খুবই মেধাবী এবং খুবই প্যাশনেট, তাদেরকে সুযোগটা আমরা এনে দেবো, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের জিনিস। আমি অনেক বছর আগে যখন ক্লোজ আপ করছিলাম, তখন আমি দেখেছিলাম যে ইউথরা বলে যে তারা আসলে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা সুযোগ পায় না। আমাদের কাজটা হচ্ছে, আমরা যারা এখানে আছি, আমাদের কাজটা হচ্ছে তাদের জন্য সুযোগটা তৈরি করে দেওয়া। আচ্ছা, এইবার জানতে ইচ্ছে করি যে এখন আমরা এত বছর ধরে আমাদের আগের জেনারেশন বা এই যে জেনারেশন ওয়াইজ আমরা যে একটা পদ্ধতিতে পড়ে অভ্যস্ত, তো সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে এটা কত বছর সময় লাগতে পারে, বা এটাকে আসলে শেষ পর্যন্ত রিপ্লেসড হবে কিনা? আমি বলছি এটা একটু দেখুন, আমাদের ক্লাসরুমটা, এটাকে আমরা বলি ক্লোজ সিস্টেম অফ এডুকেশন। ক্লাসে যেখানে শিক্ষক মনে করেন যে সেজ অন দ্য স্টেজ, মানে আমি সব, তোমরা শিখবে। কিন্তু আরেকটা মডেল আছে গাইড অন দ্য সাইড, মানে আপনি সব ধরনের রিসোর্সেস অ্যাভেলেবল করে দেবেন, শিক্ষার্থীরা শিখবেন, আপনি গাইড করবেন, আপনি শিক্ষার্থীর মধ্যে একটা কোলাবোরেশন করে দেবেন, বাইরে বা ভিতরে যারা আছে সবাইকে নিয়ে কোলাবোরেট করে, বাইরে মানে ক্লাসের বাইরে, যেমন আপনার এক্সপার্ট আছে, আপনি কেমিস্ট্রি পড়ছেন, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তবে হেল্প, আপনি করছেন বিজনেস এন্টারপ্রেনারের সাথে যোগাযোগ করে দেন, এটা হচ্ছে আউটসাইড হেল্প। ইনসাইড শিক্ষার্থী নিজেরা করছে, কিন্তু শিক্ষক ওখানে দাঁড়িয়ে কোচের মতো ওদেরকে গাইড করছে। সো ফেস টু ফেস ক্লাসরুমে যে ক্লোজ সিস্টেমে বেশিরভাগ হয় কি, শিক্ষার্থীরা তাদের একটা হয় যে তারা অনেকটা মিলিটারিলাইজড এডুকেশন, যে ও সব জানে, উনি সব জানেন, আর অন্যরা শিখতে হবে। কিন্তু অনলাইনে যেহেতু একটা মোবাইল বা ফোন দিয়ে শিখছে, তখন কোথায় শিক্ষক কোথায় ছাত্র, ও নিজে নিজে শিখছে ইন্ডিপেন্ডেন্ট। তখন আপনাকে ওই মোডটা চেঞ্জ করতে হবে, যে মোড অফ প্যারাগজিক্যাল ফিলসফি, যে শিক্ষকদের ছাত্র শিখবে, নাকি আপনি শিক্ষকের রোলটা চেঞ্জ হয়ে যেতে হবে, ফ্রম সে আপনার জাস্ট ডেলিভারার অফ ইনফরমেশন টু ফেসিলিটেটর অফ নলেজ করতে হবে। এই একটা প্যারাডাইম শিফট লাগবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এবং প্যারেন্টসদের শিখতে হবে কি ব্যাপার, আমার ছেলে একটা ক্লাস নিচ্ছে জাফর ইকবাল সাহেবের কাছ থেকে, শাহজালাল, উনি হয়তো ই লার্নিং এর একটা সেগমেন্ট বলেছে কি, ঠিক আছে এই সপ্তাহে এই ওয়েডনেসডেতে এই বুধবারে তুমি এই ক্লাসে এসো না, এই একটা কম্পিউটার প্রোগ্রাম সিরিয়াল নিয়ে তুমি প্র্যাকটিস করো, ওইটাতে সব করা যাবে, তুমি চলে আসো। তখন ওই শিক্ষার্থী যখন বাসে থাকবে, বাবা মা জিজ্ঞেস কি ব্যাপার, তুই গেলি না স্কুলে আজকে, কলেজ আসনি? যায়নি কেন? ওই স্যার বলেছে আমি বাসাতে করতে পারবো। সে এমন কেমন কথা যে তুমি ক্লাসে নাকি পড়ালেখা করবে। তো দেখুন, এই যে একটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে স্ট্রাকচারে, আমাদের প্যারেন্টসকে আমাদের অবশ্যই এটা করতে হবে। এই কারণে যে মনে রাখতে হবে যে এখন ওয়ার্ল্ড কিন্তু চলছে ওপেন সোর্সের যুগে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাচ্ছে
যে তাদের যে নলেজ বেসটা আছে সেটাকে ট্রান্সফার করতে টু দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড। কেন? কারণ হচ্ছে এখান থেকে যে এই নলেজটাকে ট্রান্সফার করার পর যে ব্রিলিয়ান্ট লোকগুলো নিয়ে পাওয়া যাবে, হয়তো সে ব্রিলিয়ান্ট লোকগুলোকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নিয়ে যাবে, কিন্তু তার মধ্যে আমাদের এন্টায়ার যে নলেজ বেস, সেই নলেজ বেসের মধ্যে কিন্তু আমাদের ডেপথ যেটা হবে সেটা হচ্ছে যে একজন আমাদের বিলো অ্যাভারেজ একটা ছেলেও কিন্তু অ্যাবাভ অ্যাভারেজ একটা ছেলেতে পরিণত হবে, বিকজ ওই নলেজের এক্সপোজারটা সে পাবে। সো এই বাইরের নলেজের এক্সপোজারটা কিন্তু একটা বড় জিনিস, এবং এই বাইরের নলেজের এক্সপোজারটা যদি বাইরের এক্সপার্টসের থ্রুতে যদি আমরা এখানে আনতে পারি, তাতে যেটা হবে সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু বেড়ে যাবে, এবং সেটা প্যারেন্টসদের বা অন্যান্য যারা টিচার্স আছে তাদেরকে এটাকে অ্যাডাপ্ট করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আপনাদের এই প্ল্যানটা এবং এই সব কিছু সামনে দিয়ে এগিয়ে চলুক, এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় ভালো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এই লার্নিংটা বাংলাদেশে সাকসেসফুল এটা মনে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকে হয়তো অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু জানতে পারবেন আরো, এবং বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন আরো অনেক ধরনের প্ল্যানের মাধ্যমে। বাট আজকে যেটুকু জানেন, আশা করি এইটুকু ভবিষ্যতে আপনাকে আরো ইন্টারেস্ট জাগাবে মনের ভেতরে এই লার্নিং এর ব্যাপারে। এই কারণে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।